আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নৈশভোজের ব্যবস্থা ছিল, অথচ সার্জিও গোর সেই নৈশভোজে যোগ দিতে অস্বীকৃতি জানান। মানে এখানে তিনি কোনো বন্ধুত্ব, খোশমেজাজে গল্প কিংবা কোনো মানে খলিলুর রহমান ভাববেন যে সার্জিও গোরের সঙ্গে হাসতে হাসতে বা একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশে দুটো কথা বলে ফেলতে পারবেন, এমন কোনো পরিসর দিতে তিনি রাজি নন। তিনি যা নিতে এসেছেন তিনি তা নিয়ে ছাড়বেন এবং সে বার্তা পরিষ্কারভাবে খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে তিনি দিয়ে দিয়েছেন বলেই খলিলুর রহমানের সঙ্গে বৈঠক শেষে সার্জিও গোর বলেছেন অনেক ইতিবাচক অগ্রগতি ঘটেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক আছে। এখন এই বৈঠক মানেই তো এখন তারেক রহমানের অবস্থা খারাপ, যেহেতু ঝাড়ে বসে আছেন। আগে দূর থেকে দেখেছিলাম একটা ঝাড়, এখন দেখছি না তিনটে ঝাড়। আমি আপনাদের পরপর বলে যাচ্ছি যে কত দিকে প্যাঁচ মেরে রেখে দিয়েছেন আমাদের তারেক রহমান সাহেব। এখন এই প্যাঁচগুলো থেকে বেরোবেন কি করে? এক হচ্ছে তো আমাদের যাওয়ার সময় মহান দেশপ্রেমী ইউনূস যাওয়ার 10 তারিখ বা 12 তারিখ যাওয়ার 3 দিন আগে 9 তারিখে একটা গোলামি চুক্তি করে গেলেন। সেই চুক্তি অনুযায়ী কিন্তু মানে চুক্তির বাইরে কাজ করলে আমেরিকা প্রশাসনে চুক্তির বাইরে কাজ করলে ইনডিমিনিটি বলে কিছু নেই। ফলে আমরা চুক্তি করে দিলে ইনডিমিনিটি আমরা করে দিলাম, ও সব চলবে না আমেরিকার শুধু। তা এখন এই যে চায়না উনি গেলেন, এতগুলি সমঝোতা পত্রে সই করলেন, চুক্তিতে সই করলেন, তিস্তা থেকে শুরু করে এবারে আপনার ওখানে ইকোনমিক জোন অব্দি সব তো দিয়ে গেলেন। আবার চুক্তি করে রেখে দিয়েছেন পশু খাদ্য থেকে আপনি মানে যুদ্ধাস্ত্র পর্যন্ত সব কিনবেন আমেরিকা থেকে, খাদ্য পণ্য তেল যা যা আছে সবকিছু। মানে আমেরিকার করদরাজ চাপ। আপনি তো এখন আমেরিকার জেলে বন্দি, জেলে বন্দি আসামি এই চুক্তি করে কি করে? প্রথম তো এই উত্তর আপনাকে দিতে হবে। এ তো গেল আপনার প্রথম জট। এই যে আমি বলছি দর্শক, একটা যদি আমি ভুল বলি আপনারা আমার সমালোচনা করবেন, কঠোর সমালোচনা করবেন। দ্বিতীয় জট সেটা হচ্ছে চীন এবং ভারতের মধ্যে সম্পর্কের টানাটানি। এখানে ভারত, চীন, রাশিয়া একটা ত্রয়ী শক্তি, যারা নিজেরা গাঁটছড়া বাঁধার চেষ্টা করছে। কিন্তু সেখানে চায়না, তারা বিস্তারবাদী, তারা সবসময় বিস্তার করতে চায়। সে আমাদের অরুণাচলও এখনো আছে। এখন এখন বর্ডার ডিসপুটটা বন্ধ হওয়ার পর এখন যে যার জায়গায় ফিরে গেছে, এখন আর হচ্ছে না। 2 বছর আগে অব্দি হয়েছিল, গালওয়ানো হয়েছিল, সে তো আপনারা সব খবর টবর রাখেন। এই যে ভারতকে উপেক্ষা করে, আমেরিকাকে উপেক্ষা করে তিনি চীনের কোলে গিয়ে বসলেন, তার সদুত্তর তো তাকে দিতে হবে। দ্বিতীয় যেটা বলছিলাম, এবার যদি চীনের কোলে উনি যান, তাহলে এক আমেরিকা খেপবে, 2 হচ্ছে ভারত খেপবে। এর মাঝে আবার ইসরায়েলের আপনার ওই পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল বেড়ে দিয়েছেন আপনাদের মৌলবাদীদের খুশি করার জন্য। তাতে কি হলো? তাহলে আপনারা ইরানকে সাপোর্ট করলেন, খুব ভালো কথা। ইরান আপনাকে কি দেবে না দেবে আমি জানি না, কোনো প্রতিশ্রুতি হয়েছে বলেও আমি জানি না। শুধু জেহাদিদের সাপোর্ট করার জন্য নিজের দেশকে এতটা বিপদে ফেললেন। আর আমেরিকার বন্ধুকে, আমেরিকার বন্ধু হচ্ছে ইসরায়েল এবং ভারতের বন্ধু ইসরায়েল। এবার ইসরায়েল ধীরে ধীরে, আমি সে ভিডিও আপনাদের দেখিয়েছি, দরকার হলে শেষে একবার জুড়ে দেবো, সেই ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিও শেষে ওই ভিডিওটা আমি লাগিয়ে দেবো, আমাদের টিভিতে কি বলছে সেটাও আপনারা দেখে নেবেন। ব্রিক্সের যে মিটিং, তিনি যদি সেটা অ্যাভয়েড করেন তাহলে পরে খুব মুশকিল, ভারত আরো গলা চেপে ধরবে। আর যদি আসেন তাহলে আমেরিকা খেপবে। তাহলে তুমি আমেরিকার সঙ্গে, একে চীনের সঙ্গে গদ্দারি করলে যোগ দিয়ে, আবার তুমি ব্রিক্সে যাচ্ছ, যেটা সব থেকে ভয়ের ব্যাপার।
আমেরিকার, সেইখানে সব মিলিয়ে তালগোল পাকিয়ে গেছে। আমি বলছি না, পুরো লেবড়ে দিয়েছে। কে বুদ্ধি দিচ্ছে আমি জানি না, তবে ল্যাবড়ানো বুদ্ধি দিচ্ছে। এই সুযোগটাকে কাজে লাগাবেন শেখ হাসিনা। আমি বরাবরই বলেছি, আমি সেপ্টেম্বর বলছি, কিন্তু এর মধ্যে ক্যামোফ্লেজিং আছে। মনে পড়ছে এই বলেছিলাম, এর মধ্যে ক্যামোফ্লেজিং আছে। সেটাই আস্তে আস্তে বেরোলো যে উনি বলেছেন সবাই রেডি থাকো, যে কোনো মুহূর্তে সুযোগ এলেই আমরা ঢুকে যাব। এই যে ক্যামোফ্লেজিং, এটা আরো বিপদে ফেলে দিয়েছে। উনি ভাবছেন যে 12-13 তারিখে ব্রিক্সের মিটিং আছে, আমি যদি চলে যাই তাহলে পরে ওই সময় যদি শেখ হাসিনা পুট করে ঢুকে পড়ে তাহলে কি হবে। আবার যদি নাও যাই তাহলে পরে ভারত আমার গলা টিপে ধরবে। এবং ইসরায়েল, তাকে তো আপনি ছটিয়েছেন এক্সেপ্ট ইসরায়েল বলে, তার মানে আপনি ইরানকে সাপোর্ট করলেন। সব মিলালে যা দাঁড়াচ্ছে, চালে ডালে মশলায় একেবারে আলু ফালু দিয়ে পুরো খিচুড়ি বানিয়ে দিয়েছে। এবার খিচুড়ি থেকে আপনি উদ্ধার পাবেন কি করে? সাহায্য করতো আজকে আপনার চামড়া ছাড়াবে। দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক এবং খলিলুরের সঙ্গে যে বৈঠক হয়েছে, খলিলুরকে তিনি কম কথা, মানে আমাদের দীনেশ ত্রিবেদী কিন্তু শোনাননি। উনি কিন্তু বলেছেন আমাদের জল নিয়ে, যখন খলিলুর বলেছিল জলটা দেখতে হবে গঙ্গা পান চুক্তি, তখন উনি বলেছেন রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না। এটা কিন্তু প্রথম বলেছিলেন জয়শঙ্কর। ইউনাইটেড নেশনে দাঁড়িয়ে এক প্রশ্নের জবাবে তিনি পরিষ্কার বলেছিলেন রক্ত আর জল দুটো একসঙ্গে বইতে পারে না। সেটাই রিপিটেশন করেছেন আমাদের দীনেশ ত্রিবেদী। অর্থাৎ গঙ্গা চুক্তি আপনাদের গঙ্গার জলে গেছে, আপাতত গঙ্গা চুক্তিভুক্তি হবে না। আর সময়টাও পেরিয়ে গেছে, সামনে আসছে গ্রীষ্মকাল। আপনার কথা ছিল আপনি এসে ফেব্রুয়ারি মার্চে, এই বছরের ফেব্রুয়ারি মার্চ থেকে শুরু করলে পরে জুনের মধ্যে আপনার কমপ্লিট হয়ে যেত আপনার এগ্রিমেন্টটা। যাই হোক না কেন, আপনার পটকে পাটকে হলো ইন্ডিয়ার সঙ্গে আপনার এগ্রিমেন্টটা আপনি এবার কোর্টে যাবেন, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যাবেন। কি হবে? পাকিস্তানও তো গেছে, আমরা আছি ওপরের দিকে। আমরা বলছি আমরা নিজেরাই জল পাচ্ছি না, তোমায় কি জল দেবো? আগে তো আমি নিজে খাই, তারপর তো আর লোককে খাওয়াবো। আমার জল আমি নিজের জনগণ, 140 কোটি আমার জনগণ, তার জনগণকে লাগবে, আমি 18 কোটিকে দিতে পারবো না। আপনি কি করবেন? আমরা কিছু করার নেই। তাহলে আপনাকে যেটা করতে হবে এখন, সবার সঙ্গে সুসম্পর্ক স্থাপন করতে গেলে একেবারে মোদিজির পায়ে ড্রাইভ দিয়ে দিন। আপনাকে সেই ড্রাইভ দিতেই হবে। আমি বলছি আপনাকে, আজ হোক 2 মাস বাদে হোক, নরেন্দ্র মোদীর পায়ে আপনাকে ড্রাইভ দিতেই হবে, নইলে এই সংকট থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। ওই মালদ্বীপের প্রেসিডেন্ট দেখেছিলেন না, তিনি খুব লাফালাফি করতেন। তিনি তো প্রথম ইন্ডিয়া বয়কট শুরু করেছিলেন, তারপরে তো আপনার ইন্ডিয়া বয়কট শুরু হলো। তারপর নাকে খত দিয়ে এলো, এসে আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তারপর সব সমস্যা মেটালো। আপনাদেরও তাই করতে হবে। কিন্তু আমেরিকা আপনার কি হাল করে আগে সেইটা দেখুন। ওখানে কোনো ইন্ডিমনিটি নেই, বললাম না, ওখানে কোনো ইন্ডিমনিটি নেই। আপনার ওখানে আপনার কঠিন শাস্তি পেতে হবে। এবং ওই ক্লজে আমি শুনেছি, আমি তো দেখিনি, ওই ক্লজে নাকি এক জায়গায় লেখা আছে যে এই চুক্তি ভঙ্গ করলে 100 ট্রিলিয়ন ডলার, 100 ট্রিলিয়ন ডলার মানে চুক্তি ভঙ্গের খেসারত দিতে হবে। আর নইলে এই দাও, ওই দাও, সেই দাও, সব লিখে দাও, পারলে পুরো দেশটা লিখে দাও। সেটা করলো আবার এখানে ওখানে 3টে শক্তি মিলে আপনাকে মেরে শেষ করে দেবে। রাশিয়া, চায়না, আমেরিকা, 3টে শক্তি মিলে আপনাকে শেষ। বাংলাদেশের পররাষ্ট্রনীতি ক্রমাগতভাবে দমকে দমকে ধমকে ধমকে একেবারে উল্টে পাল্টে যাচ্ছে। মানে যখন যেখান থেকে চাপ আসছে তখন সেদিকে হেলে পড়ছে বাংলাদেশ। এমন একটা পরিস্থিতি খুব সাদামাটা চোখে একেবারে স্পষ্টভাবে ধরা দিল সার্জিও গোরের ঢাকা সফরের প্রথম দিন শেষ হওয়ার পরেই। প্রথম দিন সার্জিও গোর ঢাকা নামবার পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন
করেছেন, বৈঠক করেছেন। তার সঙ্গে ব্রেন ক্রিস্টেনসেন ছিলেন এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তবে খলিলুর রহমান এবং সার্জিও গোরের মধ্যে যে কি নিয়ে কথা হয়েছে, পরে খলিলুর রহমান শুকনো মুখে ভীষণ বিপর্যস্ত চেহারায় একটা প্রেস ব্রিফিং করেছেন বটে, কিন্তু কিছুই খোলাসা করে বলেন নাই। কারণ ধারণা করা যায় বৈঠকে যা আলাপ হয়েছে তার চেয়েও হয়তো বেশি কোনো আলাপ হয়েছে বা বেশি কোনো চাপ প্রয়োগ করা হয়েছে খলিলুর রহমানের ওপর, যখন খলিলুর রহমানকে এমনকি পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরকেও বের করে দিয়ে একান্তে 20 মিনিট সবক দিয়েছেন বা 20 মিনিট একান্তে বৈঠক করেছেন সার্জিও গোর। সার্জিও গোর ট্রাম্পের বিশেষ দূত, প্রেসিডেন্ট ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর ঢাকা এসেছেন কেন, সে বিষয়ে কিন্তু গতকালকেও তিনি ঢাকা নামার পরপরই বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত স্পষ্ট করে বলেছিলেন। তিনি বলেছেন যে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর বাংলাদেশে এসেছেন বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতাকে আরো শক্তিশালী করতে। কাজেই ব্রেন ক্রিস্টেনসেন যে বললেন কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতাকে শক্তিশালী করতে এসেছেন সার্জিও গোর, সেটা যে চীন না আমেরিকা, কোন দিকে ঝুঁকবে বাংলাদেশ এটা জানতে, সেটা সকলের কাছেই স্পষ্ট ছিল। অথচ খলিলুর রহমান যখন শুকনো মুখে বিপর্যস্ত চেহারায় ওই সার্জিও গোরের সঙ্গে প্রকাশ্য বৈঠক, মানে হুমায়ুন কবিরকে নিয়ে বৈঠক, এবং তারপর 20 মিনিটের একান্ত বৈঠকের পরে সাংবাদিকদের সামনে বেরিয়ে এলেন এবং প্রেস ব্রিফিং করলেন, তখন যে প্রসঙ্গেই তাকে জিজ্ঞেস করা হয়েছে তিনি সে প্রসঙ্গেই বলেছেন এ বিষয়ে কোনো আলাপ হয়নি। চীন বাংলাদেশ মিয়ানমার করিডোর নিয়ে কোনো আলাপ হয়েছে, তিনি বলেছেন না, এ বিষয়ে কোনো আলাপ হয়নি। তাকে জিজ্ঞেস করা হলো যে এ বিষয়ে কোনো আলাপ হয়েছে যে রাখাইন করিডোর যে একটা দীর্ঘ সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, সে বিষয়ে কোনো আলাপ হয়েছে, খলিলুর রহমান বলে বসলেন এগুলো অপপ্রচার, আপনারা এসব অপপ্রচার মিথ্যা ছড়িয়েছেন। অথচ এই খলিলুর রহমান যখন ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলেন, তখন জানা গেল যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে তার প্রধান অ্যাসাইনমেন্ট শুধুমাত্র জাতিসংঘের দাবি, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী একটা রাখাইন করিডোর করে দেওয়া, তাই নয়, তিনি সংবাদ মাধ্যমের সামনে এসে রীতিমতো বললেন একে রাখাইন করিডোর বলা ঠিক হচ্ছে না, এটি একটি মানবিক করিডোর মাত্র। তখন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সংবাদ মাধ্যমের সামনে ফাঁস করে দিলেন যে সরকার এমন একটা করিডোর স্থাপনের কাজ এগিয়ে নিচ্ছে। ওয়াকারুজ্জামান সেনাপ্রধান বলে বসলেন নো ব্লাডি করিডোর, এসবের মুখে তখন এই খলিলুর রহমান আর ওই ডক্টর ইউনূস করিডোর দিতে পারলেন না। আর এখন যখন সাংবাদিকেরা জিজ্ঞেস করলেন করিডোর বিষয়ে আলাপ হয়েছে কিনা, তিনি বলে বসলেন না, এ বিষয়েও কোনো আলাপ হয়নি। তাকে জিজ্ঞেস করা হলো ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিয়ে কোনো আলাপ হয়েছে, সার্জিও গোর এসেছেন আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলাপ করতে, স্পষ্ট করে বলেছেন ব্রেন ক্রিস্টেনসেন। অথচ খলিলুর রহমান বললেন না, কোনো আলাপ হয়নি। খলিলুর রহমান বেশ রেগে গেলেন যখন চীন বাংলাদেশ মিয়ানমার করিডোরের প্রসঙ্গ উঠল যে এ নিয়ে আলাপ হয়েছে কিনা। মানে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সয়লাভ যে এ আলাপ হতেই হবে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এই বিষয়টিকে কোনোভাবেই ভালোভাবে দেখবে না। আর ওইদিকে চীনা রাষ্ট্রদূত তারেক রহমানের চীন সফর শেষ হওয়ার পরে সংবাদ মাধ্যমের সামনে ঘোষণা দিয়ে বললেন যে এরই মধ্যে নাকি কাজ শুরু হয়ে গেছে চীন মিয়ানমার বাংলাদেশ করিডোরের। অথচ খলিলুর রহমান বলছেন কোনো আলাপ হয়নি। সাংবাদিকেরা জিজ্ঞেস করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে আলাপ হয়েছে, রেগে উঠলেন খলিলুর রহমান, না আলাপ হয়নি। আওয়ামী লীগ নিয়ে আলাপ হয়েছে, না আলাপ হয়নি। আলাপ কি হয়েছে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা নিয়ে, না আলাপ হয়নি। তাহলে যে কি প্রসঙ্গে আলাপ হয়েছে খলিলুর রহমানের সঙ্গে সার্জিও গোরের, সেটা বলা সত্যি মুশকিল। তবে সার্জিও গোরের যে স্ট্যাটাস এই বৈঠকটি সম্পর্কে, সেটা আবার খুব তাৎপর্যপূর্ণ। সার্জিও গোর কিন্তু স্ট্যাটাস দিয়ে বলেছেন যে এই বৈঠকের মাধ্যমে অনেক ইতিবাচক অগ্রগতি ঘটেছে। এই বৈঠকের মাধ্যমে যে অনেক ইতিবাচক অগ্রগতি ঘটেছে তা নিশ্চিত, তবে সার্জিও গোর যে তার ওই
রাগান্বিত, ক্রোধান্বিত কিংবা ধমকের মোড থেকে বেরিয়ে, মানে তিনি তো আসলে ট্রাম্পের তরফে ধমকাতে এসেছেন বাংলাদেশ সরকারকে, সেই জায়গা থেকে যে তিনি সরতে চাইছেন না সেটাও তিনি স্পষ্ট করেছেন। এতই যদি ইতিবাচক অগ্রগতি হবে, বৈঠক যদি দুপক্ষের জন্যই এত মোলায়েম আর মসৃণ হবে, তাহলে সার্জিও গোরের জন্য খলিলুর রহমান কাল রাতে একটা নৈশভোজের ব্যবস্থা করেছিলেন। একজন রাষ্ট্রীয় অতিথি এসেছেন ফরেন সার্ভিস একাডেমিতে, তার জন্য একটা নৈশভোজের ব্যবস্থা ছিল, অথচ সার্জিও গোর সেই নৈশভোজে যোগ দিতে অস্বীকৃতি জানান। মানে এখানে তিনি কোনো বন্ধুত্ব, খোশমেজাজে গল্প কিংবা কোনো মানে খলিলুর রহমান ভাববেন যে সার্জিও গোরের সঙ্গে হাসতে হাসতে বা একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশে দুটো কথা বলে ফেলতে পারবেন, এমন কোনো পরিসর দিতে তিনি রাজি নন। তিনি যা নিতে এসেছেন তিনি তা নিয়ে ছাড়বেন, এবং সে বার্তা পরিষ্কারভাবে খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে তিনি দিয়ে দিয়েছেন বলেই খলিলুর রহমানের সঙ্গে বৈঠক শেষে সার্জিও গোর বলেছেন অনেক ইতিবাচক অগ্রগতি ঘটেছে। অথচ খলিলুর রহমান বাংলাদেশের সংবাদ মাধ্যমের সামনে উপস্থিত হয়ে একটা ইস্যুও বলতে পারেন নাই যেই বিষয়ে তাদের ওই ঘরের ভেতরে আলাপ হয়েছে। সার্জিও গোর যে এক রকমের কড়া বার্তা দিতে এসেছেন, ট্রাম্প প্রশাসনের কঠিন বার্তা পৌঁছে দিতে এসেছেন, এক রকমের ধমকে সমঝে দিতে এসেছেন বাংলাদেশকে, সেটা তখন থেকেও আলাপ হচ্ছিল যখন আগেই বলে রাখা হয়েছিল যে সার্জিও গোরের সফর শেষে সার্জিও গোর বা মার্কিন দূতাবাসের তরফে কোনো আনুষ্ঠানিক ব্রিফিং করা হবে না। তার মানে তাদের ব্রিফিংটা এত সুনির্দিষ্ট, তাদের চাওয়াটা এত সুনির্দিষ্ট, চীন বাংলাদেশ মিয়ানমার করিডর বাতিল করতে হবে, তিস্তা প্রকল্পে চীনের ইনভলভমেন্ট, চীনের সম্পৃক্ততা চলবে না, চীনের সঙ্গে মাখামাখি চলবে না, চীন থেকে এত বেশি সামরিক এবং প্রযুক্তিক উপকরণ কেনা চলবে না, কিনতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, না হলে মার্কিন যুক্তরাষ্ট্রের বলে দেওয়া জায়গা থেকে। এসব তো অনেক আগে ব্রেন ক্রিস্টেনসেন নির্বাচনের আগেই স্পষ্ট করেছেন। এমনকি বিএনপি জামায়াতের প্রধানের সঙ্গে, জামাতের আমির বিএনপি প্রধান তারেক রহমানের সঙ্গে সেই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অনলাইনে বাংলাদেশের নির্বাচনের আগে যুক্ত হয়েই তাদের বাণিজ্য বিষয়ক বিশেষ দূত এসব বিষয় পরিষ্কার করে নিয়েছিলেন যে বাংলাদেশে ক্ষমতায় থাকতে হলে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা অনুযায়ী কেনাকাটার যে চুক্তি ইউনূস সরকার করেছেন, এবং খলিলুর রহমান বলেছেন বিএনপি জামাত সকলেই সেটা জানতো, সেই চুক্তি অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে যে চিঠিটা লিখেছিলেন সেটাও খুব ধমকের সুরে ছিল, এবং সেই ধমকের সুরে লেখা চিঠিতে স্পষ্টভাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলে দিয়েছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা রক্ষায়, সুরক্ষায় বাংলাদেশ কাজ করবে বলে, তিনি সক্রিয়ভাবে কাজ করবে বলে তিনি মনে করেন, কারণ তিনি মনে করেন, মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার বিষয়টা একেবারেই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট। কাজেই সার্জিও গোর এসে যে ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে চীনের সঙ্গে মাখামাখির বিষয়টা তারা পছন্দ করছেন না সেটা বলবেন, সেটা নিশ্চিত। এবং সে সুরে সুর মিলাতেই যে খলিলুর রহমান আগের দিনে দীনেশ ত্রিবেদী বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে হাত মিলিয়েছেন, তারেক রহমান ভারত সফরে যাবেন সে বিষয়টা বিবেচনা করছেন, এসব আলাপ শুরু করেছেন, সেটা তো আগেই বলেছি। কিন্তু ওই যে বললাম, দমকে দমকে ধমকে ধমকে একেবারে উল্টে পাল্টে যাচ্ছে পররাষ্ট্রনীতি। তার প্রমাণ হচ্ছে সার্জিও গোর ঢাকা আসার পরদিন বাংলাদেশ সৌদি আরবের সঙ্গে লোহিত সাগরে জাহাজের সুরক্ষায় একটা সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যোগ দিল। এই জোটে যোগ দেওয়ার মাধ্যমে বাংলাদেশ সরাসরি ইরান বিরোধী জোটে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষের একটা প্রতিরক্ষা জোটে অবস্থান নিল। মানে এমন ভাবে বিভক্ত হয়ে পড়া একটা বিশ্বে এই যে বাংলাদেশ গিয়ে সৌদি আরবের সঙ্গে ইয়েমেনের বাব আল মানদেব প্রণালী, লোহিত সাগর এবং এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে একটা প্রতিরক্ষা জোটে যোগ দিল, তা একটা
একটা মাত্র বার্তা দেয়, সেটা হচ্ছে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে আছে, ইরানের পক্ষে নাই। এই ইরানের পক্ষে যাওয়া ঠিক হবে কিনা সেই নিয়ে দ্বিধায় ফেব্রুয়ারিতে এমনকি ইরানের শীর্ষ নেতা খামেনিকে মার্কিন যুক্তরাষ্ট্র হত্যা করার পরেও বাংলাদেশ নিন্দা জানায় নাই। তখন হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশ, ভারত, চীন, রাশিয়া সহ 6টি দেশের জাহাজ ছেড়ে দেবে এ ঘোষণা ইরানের পররাষ্ট্রমন্ত্রী দিয়েছিলেন। কিন্তু খামেনির বিষয়ে শোক না জানানোর পর বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বলেছিলেন যে তারা সারা জীবন মনে রাখবেন যে কোন কোন দেশ তাদের সংকটকালে তাদের পাশে দাঁড়ায় নাই। এবং এরপর বাংলাদেশের জাহাজ বাংলার জয়যাত্রা ফেব্রুয়ারিতে আটকা পড়েছিল আর ছাড়া পায় এই মাত্র সেদিন জুলাই মাসে। এই পরিস্থিতিতে বাংলাদেশ এরপর চেষ্টা করেছে, খামেনির বিষয়ে শোক জানিয়েছে। খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে বাংলাদেশ থেকে স্পিকার ঘুরে এসেছেন, কিন্তু এই সময়ে এসে মার্কিন যুক্তরাষ্ট্র যে তা নিয়েও তাদেরকে ধমকে গেছে, সমঝে গেছে এবং সে কারণেই হাত তুলে বাংলাদেশকে ইরান বিরোধী সৌদি জোটে গিয়ে যোগ দিতে হয়েছে, সেটা এখন একেবারে পরিষ্কার। মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সার্জিও গোর এসে পরিষ্কার করে বলেছেন একটু এদিক ওদিক হেলবার কোনো সুযোগ নাই, চীনের দিকেও হেলবার সুযোগ নাই, ইরানের দিকেও হেলবার সুযোগ নাই, একেবারে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রমুখী হয়েই শুধুমাত্র বাংলাদেশকে থাকতে হবে। এই সৌদি আরবকে কদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মতো শত্রুদের বিরুদ্ধে, ইরানের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে শক্তি সঞ্চয়ের জন্য পারমাণবিক শক্তি সমৃদ্ধ করবার অনুমোদন দেওয়ার পর সরাসরি বলেছে এসব অনুমোদন বা মার্কিন যুক্তরাষ্ট্রের সুরক্ষা এই দেশগুলো তখনই সর্বতোভাবে পাবে যখন প্রেসিডেন্ট ট্রাম্পের করা আব্রাহাম চুক্তি অনুসরণ করে ইসরায়েলকে স্বীকৃতি দিতে রাজি হবে। তার মানে এই সৌদি প্রতিরক্ষা জোটে পাকিস্তান, তুরস্ক এদের সঙ্গে যোগ দেওয়ার মাধ্যমে বাংলাদেশ নিশ্চিত করেছে সৌদি আরবের পিছু পিছু গিয়ে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের কথায় তাদেরকে ইসরায়েলকেও স্বীকৃতি দিতে হবে। আবার এই সময়ে চীন করে দেবে, তাহলে আপনি যাবেন কোথায়? একটা উন্নয়নশীল দেশকে আপনি এবং আপনার পূর্বসূরি ইউনূস কোন জায়গায় নিয়ে এসছেন ভাবুন। মানুষ কিন্তু খেপছে, সেই পালসটা ধরতে পেরেছেন শেখ হাসিনা, তার জন্যই উনি বলেছেন আমি যাব। মানুষ বড় কাঁদছে, তাই আমি যাব মানুষের পাশে। হয়তো আক্ষরিক অর্থে তিনি বলেননি, কিন্তু তার কথাটা বোঝা যাচ্ছে যে তিনি বলতে চাইছেন দেশের মানুষ বড় কাঁদছে, আমি যাব তাদের কাছে। সুতরাং আপনি এখন সার্জিও গোরের হাত থেকে বাঁচার কি করে চেষ্টা হয়, আমেরিকা কি করে সন্তুষ্ট করবেন, চীনকে কি করে দূরে রাখবেন, ইসরায়েল কি করে সন্তুষ্ট করবেন, আর এই গাছ থেকে কি করে বাঁশঝাড় থেকে নামবেন, সেই নিয়ে আপনি এখন ভাবুন। কালকে আপনার যে ট্রিটমেন্টটা হবে আজকে, কালকে আমি সেইটা নিয়ে পড়বো। খবর তো আমরা সবই পাবো, এখন দেখা যাক তিনি কোথায় গিয়ে থামেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার। इजराइल अचानक बांग्लादेश के पीछे पड़ गया है। पहली बार इजराइल ने खुलकर बांग्लादेश को अपने टारगेट पर लिया है। इजराइल बांग्लादेश के खिलाफ जानकारियां जमा कर रहा है। मोसाद की लिस्ट में बांग्लादेश का नाम जोड़ दिया गया है। पिछले कई महीनों से इजराइल बांग्लादेश के कट्टरपंथी नेताओं की मूवमेंट को फॉलो कर रहा था, उनके बयानों को ध्यान से सुन रहा था। बांग्लादेश के कट्टरपंथी इजराइल और यहूदियों को खत्म करने की बातें कर रहे थे। इसी कड़ी में भारत में इजराइल के राजदूत रूवेन अजार ने एक इंटरव्यू में पहली बार बांग्लादेश का नाम लिया है। रूवेन अजार ने कहा है कि हमें बांग्लादेश के अंदर हमास से जुड़े संदिग्ध आतंकियों की मूवमेंट दिखी है। हम बांग्लादेश में हमास के नेटवर्क पर नजर रख रहे हैं। इजरायली राजदूत ने कहा है कि हम बांग्लादेश से जुड़ी जानकारियां इलाके में अपने क्षेत्रीय सहयोगियों के साथ साझा कर रहे हैं। आप जानते ही हैं कि इजराइल का ये सहयोगी कौन है। सबसे हैरान करने वाली बात यह है कि इजराइल अब खुलकर बांग्लादेश का नाम ले रहा है। इजराइल की मीडिया में बांग्लादेश की चर्चा शुरू हो गई है। इजराइल ने बांग्लादेश में मारे जा रहे हिंदुओं का मुद्दा तक उठाना शुरू कर दिया है। ये सारी घटनाएं बताती है कि इजराइल एक एक करके बांग्लादेश की तरफ कदम बढ़ा रहा है। इजराइल बांग्लादेश में ऑपरेशन की तैयारी कर रहा है। इसी डर से बांग्लादेश ने एक बहुत बड़ा फैसला लिया है। बांग्लादेश ने एक बड़ा डिप्लोमेटिक फैसला करते हुए अपने पासपोर्ट से इजराइल जाने पर फिर पाबंदी लगा दी है।
बांग्लादेशी पासपोर्ट में एक्सेप्ट इजराइल यानी इजराइल को छोड़कर वाला वाक्य फिर से जोड़ दिया गया है। आपको बता दें कि शेख हसीना के समय करीब 6 साल पहले बांग्लादेश ने अपने पासपोर्ट से इजराइल को छोड़कर वाला वाक्य हटा दिया था, लेकिन अब इसे फिर से जोड़ दिया गया है। बांग्लादेश को डर है कि इजराइल अपने एजेंट्स ढाका में प्लांट कर सकता है। इसके अलावा इजराइल शेख हसीना का साथ दे सकता है। आपको बता दें कि शेख हसीना ने ऐलान किया था कि वो दिसंबर में बांग्लादेश वापस जा रही हैं। हैरानी की बात देखिए कि अभी तक तो बांग्लादेशी ये मांग कर रहे थे कि हमें शेख हसीना वापस चाहिए, लेकिन अब अचानक बांग्लादेशियों ने ये बोलना शुरू कर दिया है कि हम शेख हसीना को देश में नहीं घुसने देंगे।